আজকে আমরা সারফেস কেমিস্ট্রির যে পার্টটা দেখব, প্রথমেই দেখব মেকানিজম অফ অ্যাডসর্পশন। অ্যাডসর্পশন কিভাবে হয়। একটা কন্টেনারের মধ্যে একটা সলিড সাবস্টেন্স নেওয়া হয়েছে, এটা একটা সলিড সাবস্টেন্স। এই সলিড সাবস্টেন্সের মধ্যে মলিকিউলসগুলো ক্লোজলি প্যাকড আমরা দেখতে পাচ্ছি। একদম মাঝের দিকে থাকা যে মলিকিউল, তাকে দেখো এদিকের একটা মলিকিউল অ্যাট্রাক্ট করছে, 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 অর্থাৎ চারপাশ থেকে সে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফেস করছে। এইদিকে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা মলিকিউলটি ফেস করছে সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছে নিচের দিকে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে সেটা দিয়ে। আবার এইদিকে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে, অপোজিট সাইডেও একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে এবং দুটোই ব্যালেন্স হয়ে যাচ্ছে। এইভাবে মাঝখানে থাকা অর্থাৎ বাল্কের মধ্যে থাকা মলিকিউলসগুলোর ওপর কাজ করা নেট ফোর্স জিরো। এখানে যে বাল্কে যে মলিকিউল রয়েছে তার উপর কাজ করা নেট ফোর্স হলো জিরো। এবার আসি সারফেসে। সারফেসে যে মলিকিউল রয়েছে দেখো, তার এদিকে মলিকিউল একটা অ্যাট্রাকটিভ ফোর্স দিচ্ছে, এই দিকের মলিকিউল একটা অ্যাট্রাকটিভ ফোর্স দিচ্ছে, এই দুটো অ্যাট্রাকটিভ ফোর্স ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু নিচের দিকে মলিকিউলগুলো যে অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন কন্ট্রিবিউট করে, সেই নিচের দিকে কাজ করা অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনগুলো যেহেতু ওপর দিকে আর কোনো মলিকিউল নেই, তাই নিচের দিকে কাজ করা অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনগুলো ব্যালেন্স হয় না। অর্থাৎ এখানে থাকা মলিকিউলগুলোর উপর একটা নেট রেসিডুয়াল ফোর্স নিচের দিকে কাজ করে। তাই এখন যদি এরকম সম্ভব হয়, এই মলিকিউলটা যদি কোনো একটা মলিকিউলকে টেনে এনে এখানে বসিয়ে ফেলতে পারে, তাহলে এখানে বসিয়ে ফেলা মলিকিউলটার সাথে এদিক বরাবর একটা অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন ফেস করবে, তৈরি হবে, আর সেই অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন এই অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশনটাকে ব্যালেন্স করবে এবং এর ওপর যে নেট রেসিডুয়াল ফোর্স কাজ করছিল সেটা কমবে। ওই নেট রেসিডুয়াল ফোর্স যেটা এর ওপর কাজ করছিল সেটা কমানোর জন্য এর একটা স্বাভাবিক টেন্ডেন্সি থাকবে যে এখানে যদি কোনো গ্যাসিয়াস মলিকিউলস ঘুরে বেড়াতে থাকে তাকে টেনে এনে এখানে বসিয়ে দেওয়া। কারণ সে যদি এখানে কোনো মলিকিউলকে এনে বসিয়ে দেয়, তাহলে সেই মলিকিউলটির সাথে এর একটা অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন এদিকে কাজ করবে, আর সেই ইন্টারঅ্যাকশন এই অপোজিট সাইডের ইন্টারঅ্যাকশনটাকে ব্যালেন্স করবে এবং তার ফলে কি হবে, এর ওপর যে নেট রেসিডুয়াল ফোর্স কাজ করছিল সেটা কমবে। ওই নিজের ওপর কাজ করা নেট রেসিডুয়াল ফোর্সটাকে কমানোর জন্যই এর টেন্ডেন্সি হলো এই ওপরে থাকা গ্যাসিয়াস মলিকিউলসগুলোকে এনে নিজের সারফেসে বসিয়ে ফেলা। এটাই হলো মেকানিজম অফ অ্যাডসর্পশন। রেসিডুয়াল ফোর্স অ্যাক্টিং অন আ পার্টিকেল অ্যাট দ্য সারফেস, সেটা এখানে দেখানো হয়েছে। নো নেট ফোর্স অ্যাক্টিং অন আ পার্টিকেল ইন দ্য বাল্ক। বাল্কের মধ্যে যে মলিকিউল রয়েছে বা পার্টিকেল রয়েছে তার উপরে নেট কোনো ফোর্স কাজ করে না, সেটাই এখানে দেখানো হয়েছে। এই ব্যাপারটা এবার আমরা লিখে নেব। Adsorption arises due to the fact that the surface particles of the adsorbent are not in the same environment as the particles inside the bulk. Inside the adsorbent, all the forces acting between the particles are balanced, but on the surface, the particles are not surrounded by atoms or molecules of their kind on all sides, and hence they possess unbalanced or residual attractive forces. These forces attract the adsorbent particles on its surface. এই ব্যাপারটা তোমরা লিখে নাও। Factors affecting the adsorption of gases of solid. এই অ্যাডসর্পশনের ব্যাপারটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। Factors affecting the adsorption of gases by solid. অ্যাডসর্পশন প্রসেসটা এই পাঁচটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তোমাদের শুধু এই পাঁচটা ফ্যাক্টরে মনে রাখতে হবে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে দুটো ফ্যাক্টর, টেম্পারেচার এবং প্রেসার, এইগুলোই আমরা একটু ডিটেলসে পড়ব। প্রথম, নেচার অফ দ্য গ্যাস।
নেচার অফ দ্য অ্যাডসর্বেন্ট, টেম্পারেচার, প্রেশার এবং অ্যাক্টিভেশন অফ সলিড অ্যাডসর্বেন্ট। প্রথমে আসি নেচার অফ দ্য গ্যাস। দেখো একটা সলিড সারফেসে সাপোজ দুটো গ্যাস রয়েছে, এ গ্যাস এবং বি গ্যাস। একটা সলিড সারফেসে এ গ্যাস যতখানি অ্যাডসর্ব হবে, বি গ্যাস যে ঠিক ততখানি অ্যাডসর্ব হবে তা কিন্তু নয়। এ গ্যাস এবং বি গ্যাসের অ্যাডসর্ব হওয়ার ব্যাপারটা ওদের নেচারের উপর ডিপেন্ড করে। যে সমস্ত গ্যাস খুব ইজিলি লিকুইডে কনভার্ট করা যায়, যে সমস্ত গ্যাসকে খুব ইজিলি লিকুইডে কনভার্ট করা যায়, অর্থাৎ যাদের ক্রিটিক্যাল টেম্পারেচারটা বেশি হয়, সেই সমস্ত গ্যাস বেশি পরিমাণে সলিড সারফেসে অ্যাডসর্ব হয়। এটা মনে রাখতে হবে যে যে সমস্ত গ্যাসকে ইজিলি লিকুইডে কনভার্ট করা যায় বা যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি, সেই সমস্ত গ্যাস বেশি পরিমাণে অ্যাডসর্ব হয় সলিড সারফেসে। অন্যদিকে যে সমস্ত গ্যাসকে ইজিলি লিকুইডে কনভার্ট করা যায় না বা যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক কম, সেই সমস্ত গ্যাসের অ্যাডসর্ব হওয়ার টেন্ডেন্সিটাও অনেক কম। আসলে যারা যে সমস্ত গ্যাস ইজিলি লিকুইডে কনভার্ট হয় বা যে সমস্ত গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি, যাদের ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি তারা ইজিলি লিকুইডে কনভার্ট হয়। তো যারা ইজিলি লিকুইডে কনভার্ট হয় তাদের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, দ্যাট ইজ ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, অনেক স্ট্রং থাকে। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে বলে ওরা অ্যাডসর্পশনটাও ওদের বেশি হয়। অন্যদিকে যারা লিকুইডে কনভার্ট হতে চায় না, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক কম। যেহেতু তাদের ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক কম, তাই তাদের অ্যাডসর্ব হওয়ার টেন্ডেন্সিটাও কম। এই হলো নেচার অফ দ্য গ্যাস। নেচার অফ দ্য অ্যাডসর্বেন্ট, এটা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানো যায় যে সাপোজ নিকেল সারফেস এবং অ্যালুমিনা সারফেস। নিকেল সারফেসে দেখা যায় বেশি করে হাইড্রোজেন গ্যাস অ্যাডসর্ব হয়ে যায়, অ্যালুমিনা সারফেসে ঠিক অতখানি হাইড্রোজেন গ্যাস অ্যাডসর্ব হয় না। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের অ্যাডসর্ব হওয়াটা নিকেল সারফেসে বেশি হচ্ছে, অ্যালুমিনা সারফেসে কম হচ্ছে। অর্থাৎ অ্যাডসর্বেন্টের নেচারের উপরেও অ্যাডসর্পশন ব্যাপারটা ডিপেন্ড করে। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো টেম্পারেচার। আমরা দেখেছি যে অ্যাডসর্পশন দুই রকমের হয়, একটা হলো ফিজিক্যাল অ্যাডসর্পশন বা ফিজিসর্পশন, একটা হলো কেমিক্যাল অ্যাডসর্পশন বা কেমিসর্পশন। এই ফিজিক্যাল অ্যাডসর্পশন যেভাবে টেম্পারেচার, এই ফিজিক্যাল অ্যাডসর্পশন এবং কেমিক্যাল অ্যাডসর্পশন দুটোর ক্ষেত্রে টেম্পারেচার ডিপেন্ডেন্সিটা দুই রকম। অর্থাৎ টেম্পারেচারের ইফেক্ট ফিজিক্যাল অ্যাডসর্পশনের ওপর যেরকম, কেমিক্যাল অ্যাডসর্পশনের ওপর হুবহু একই রকম নয়, একটু অন্য রকমের। সেটা আমরা একটা গ্রাফিক্যাল প্লট দিয়ে খুব সহজেই বুঝতে পারি। দেখো আমরা ফিজিসর্পশন কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এবং কেমিসর্পশন কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এই দুটো গ্রাফিক্যাল প্লট দিয়ে খুব সহজে বোঝা যায়। ফিজিসর্পশনের ক্ষেত্রে এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন, অর্থাৎ কতটা পরিমাণ অ্যাডসর্পশন হচ্ছে, সেটা টেম্পারেচারের উপর এই গ্রাফ ওয়াইজ ভ্যারি করবে। আর এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনের সাথে টেম্পারেচারের রিলেশন কেমিসর্পশনের ক্ষেত্রে এই রকম ভাবে হয়। আমরা দুটো গ্রাফ ইন্ডিভিজুয়ালি দেখব। আমরা যখন ফিজিসর্পশন এবং কেমিসর্পশনের ডিফারেন্স পড়েছিলাম, সেখানে দেখেছি যে ফিজিসর্পশন লো টেম্পারেচারে ফেভারেবল। মানে ফিজিসর্পশনের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভেশন এনার্জিটা খুব কম, বা বলা যায় অ্যাক্টিভেশন এনার্জি জিরোর কাছাকাছি, তাই ফিজিসর্পশন লো টেম্পারেচারে ফেভারেবল।
এবং আমরা টেম্পারেচার যত বাড়াতে থাকবো অ্যাবজর্ব হয়ে সারফেসের মধ্যে বসে থাকা মলিকিউলগুলোর থার্মাল এনার্জি তত বাড়তে থাকবে এবং তাদের বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি অর্থাৎ ডিসঅর্পশন হওয়ার টেন্ডেন্সি তত বাড়তে থাকবে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে ডিসঅর্পশনের টেন্ডেন্সি বাড়বে, মানে অ্যাডসর্পশনের টেন্ডেন্সি কমবে। এটা হচ্ছে ফিজিসর্পশনের। একটা সলিড সারফেস, সেই সলিড সারফেস মধ্যে এই জায়গায় কিছু গ্যাস মলিকিউলস রাখা আছে, এই গ্যাস মলিকিউলগুলো সারফেসে এসে বসে পড়ছে, এই ঘটনাটা হলো অ্যাডসর্পশন। ধরা যাক এটা একটা ফিজিক্যাল অ্যাডসর্পশন এবং এই ফিজিক্যাল অ্যাডসর্পশনটা খুব কম টেম্পারেচারে করা হচ্ছে। এবার টেম্পারেচার যত বাড়াতে থাকবো আমরা, এখানে বসে থাকা মলিকিউলগুলোর থার্মাল এনার্জি তত বাড়তে থাকবে, ফলে এখানে বসে থাকা মলিকিউলগুলোর বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা তত বেশি হবে, অর্থাৎ ডিসঅর্পশনটা তত বেশি হতে থাকবে। আর এই ডিসঅর্পশনটা যত বেশি হতে থাকবে আমরা বলবো নেট অ্যাডসর্পশনের রেটটা তত কমে যাচ্ছে। খুব স্বাভাবিক যে এখান থেকে মলিকিউলগুলোর এখানে বসে পড়াটা অ্যাডসর্পশন, আর এখান থেকে মলিকিউলগুলোর বেরিয়ে যাওয়াটা হলো ডিসঅর্পশন। টেম্পারেচার বাড়লে এখানে বসে থাকা মলিকিউলগুলোর থার্মাল এনার্জি বাড়ছে, তার ফলে তাদের বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে, ফলে তাদের ডিসঅর্পশনটা বাড়ছে। ডিসঅর্পশন বাড়ছে মানে অ্যাডসর্পশন কমছে, তাই টেম্পারেচার যত বাড়াবো অ্যাডসর্পশনটা তত কম হতে থাকছে। এটা হলো ফিজিসর্পশনের ঘটনা। এখানে এটা হলো x/m, এটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন, মানে m অ্যামাউন্টের এই যে সারফেসটা রয়েছে, সারফেসের অ্যামাউন্টটা হলো m, এবং সেখানে যতগুলো মলিকিউল গ্যাস মলিকিউল এসে বসেছে সেই গ্যাস মলিকিউলের অ্যামাউন্ট যদি x হয়, তাহলে x/m কে আমরা এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন বলতে পারি, অর্থাৎ কতটা পরিমাণ অ্যাডসর্পশন হয়েছে। এবার দেখো কেমিসর্পশনের ক্ষেত্রে, কেমিসর্পশনের ক্ষেত্রে একটা সলিড সারফেস, একটা গ্যাস মলিকিউল এখানে বসবে, গ্যাস মলিকিউলের সাথে সলিড সারফেসটার একটা কেমিক্যাল বন্ডিং তৈরি হবে, আর কেমিক্যাল বন্ডিং তৈরি হবে মানে এখানে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে মানে এখানকার অ্যাক্টিভেশন এনার্জিটা হাই, আর অ্যাক্টিভেশন এনার্জি হাই মানে ফিজিসর্পশনের চেয়ে অ্যাক্টিভেশন এনার্জি অনেকটাই বেশি। আর যেহেতু এখানে অ্যাক্টিভেশন এনার্জি বেশি, তাই কারণে টেম্পারেচার বাড়ালে ওই অ্যাক্টিভেশন এনার্জিটাকে অ্যাচিভ করা বা রিচ করা আরো ইজি হয়, অর্থাৎ রেট অফ অ্যাডসর্পশন তত বাড়তে থাকে। সেই কারণে টেম্পারেচার বাড়ালে অ্যাডসর্পশনের রেটটা বাড়ছে। আবার বলছি, একটা সলিড সারফেস, একটা গ্যাস মলিকিউল এখানে এসে বসলো, গ্যাস মলিকিউলের সাথে সলিড সারফেসের একটা কেমিক্যাল বন্ডিং তৈরি হলো, আমরা এই অ্যাডসর্পশনটাকে কেমিসর্পশন বলবো। যেহেতু এই কেমিসর্পশনের ক্ষেত্রে একটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশনের ঘটনা ঘটছে, এটা একটা সারফেস, এখানে গ্যাস মলিকিউল বসলো, গ্যাস মলিকিউলের সাথে সারফেসের একটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হলো, অর্থাৎ এখানে একটা কেমিক্যাল ইন্টারঅ্যাকশনের ঘটনা ঘটছে। কেমিক্যাল ইন্টারঅ্যাকশন হচ্ছে মানে তার অ্যাক্টিভেশন এনার্জি বেশি, অ্যাক্টিভেশন এনার্জি বেশি মানে ওই অ্যাক্টিভেশন এনার্জিটাকে অ্যাচিভ করা যাবে টেম্পারেচার বাড়িয়ে, অর্থাৎ টেম্পারেচার যত বাড়াবো অ্যাক্টিভেশন এনার্জিটাকে অ্যাচিভ করা বা রিচ করা তত সুবিধা হবে, তত সহজ হবে, অ্যাডসর্পশনের রেট তত বাড়বে। সেই জন্য টেম্পারেচার বাড়ালে অ্যাডসর্পশন বাড়তে থাকে। কিন্তু টেম্পারেচার যখন খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় তখন আবার অ্যাডসর্পশনের রেট কমে যেতে থাকে। এটা কেন হয় না, খুব বেশি টেম্পারেচারে এখানে বসে থাকা গ্যাস মলিকিউলস গুলোর থার্মাল এনার্জি বেড়ে যাচ্ছে, থার্মাল এনার্জি বেড়ে গেলে তাদের বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি হচ্ছে, মানে ডিসঅর্পশনের রেটটা বেশি হচ্ছে, অর্থাৎ খুব বেশি টেম্পারেচারে ডিসঅর্পশনের রেটটা যেহেতু বাড়তে থাকে তাই অ্যাডসর্পশনের রেটটা কমতে থাকে। সেই কারণে খুব বেশি টেম্পারেচারে এই গ্রাফটা নিচের দিকে নামতে থাকে। এই কারণে আমরা টেম্পারেচার এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ভার্সেস টেম্পারেচার গ্রাফ কেমিসর্পশনের ক্ষেত্রে ইনিশিয়ালি টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ছে, ম্যাক্সিমাম আসছে, এবং তারপর টেম্পারেচার আরো বাড়ালে অ্যাডসর্পশনের রেট কমে যাচ্ছে। এই ব্যাপারটা এবার আমরা লিখে নেব। For physisorption, as the activation energy for physisorption is low, it favors in low temperature. On increasing temperature, thermal energy of the adsorbed particles increases, rate of desorption increases,
and hence rate of adsorption decreases. এই physics option-এর এই ব্যাপারটিকে আরো একভাবে এক্সপ্লেন করতে পারি আমরা। কি রকম? যে আমরা আগেই দেখেছি অ্যাডসর্পশন একটি এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে অ্যাডসর্পশন প্রসেসটা যখন চলতে থাকে তখন টেম্পারেচার বাড়তে থাকে। আমরা যদি কোনো একটা সিস্টেমের টেম্পারেচারটা বাড়িয়ে দিই, একটা প্রসেস ইকুইলিব্রিয়ামে আসার পর যদি আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে, সে আবার ওই ইকুইলিব্রিয়াম স্টেটে আসার জন্য ওই যতটা টেম্পারেচার বাড়ানো হয়েছে ঠিক ততটা টেম্পারেচার কমাতে চাইবে। যেহেতু অ্যাডসর্পশনটাই টেম্পারেচার বাড়ে, ডিসঅর্পশনটাই টেম্পারেচার কমবে, তাই ডিসঅর্পশনের রেটটা তখন বাড়তে থাকবে, অর্থাৎ অ্যাডসর্পশনের রেটটা কমতে থাকবে। এইভাবেও লাসাডেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী আমরা অ্যাডসর্পশনের ফিজিসর্পশনের টেম্পারেচার ডিপেন্ডেন্সিকে এক্সপ্লেন করতে পারি। In case of chemisorption, since chemical adsorption requires high activation energy, it occurs to a small extent to low temperature. However, extent of chemisorption increases with increase in temperature and starts decreasing when temperature is very high. At high temperature, the thermal energies of the adsorbed gas molecules on the surface of solid adsorbent increases, and in consequence the rate of adsorption become less than the rate of desorption. As a result, the extent of chemisorption of a gas on the solid adsorbent become less at high temperature. এরপর আমরা দেখব যে ইফেক্ট অফ প্রেসার অন অ্যাডসর্পশন। এবারে দেখব ইফেক্ট অফ প্রেসার অন অ্যাডসর্পশন। এটা একটা সলিড সারফেস, এখানে অনেক গ্যাস মলিকিউলস রয়েছে, এই গ্যাস মলিকিউলগুলো সারফেসে এসে বসছে, এটাকেই অ্যাডসর্পশন বলে। গ্যাস মলিকিউলগুলো এখানে এসে বসতে থাকলে এখানে গ্যাস মলিকিউলের সংখ্যা কমবে, অর্থাৎ এখানের গ্যাসের প্রেসারটা কমবে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাডসর্পশন হওয়ার সাথে সাথে যখন অ্যাডসর্পশন যত হতে থাকে গ্যাসের প্রেসারটা তত কমতে থাকে। এইবার আমরা যদি প্রেসার বাড়িয়ে দিই, সিস্টেমের উপর প্রেসার বাড়িয়ে দিই, তাহলে ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হয়। ইকুইলিব্রিয়াম আবার আগের অবস্থায় আসার জন্য যতটা প্রেসার বাড়িয়েছি ততটা প্রেসারই কমাতে চাই, এবং যেহেতু অ্যাডসর্পশনের ক্ষেত্রে প্রেসারটা কমছে তাই অ্যাডসর্পশনের রেটটা আরও বাড়তে থাকে, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে অ্যাডসর্পশনের রেট প্রেসার বাড়ালে অ্যাডসর্পশনের রেট বাড়তে থাকে। সেই জন্য দেখো প্রেসার বাড়িয়েছি, অ্যাডসর্পশনের রেট বাড়ছে, একটা সার্টেন টাইম চলে আসার পর প্রেসার আরো বাড়ালেও অ্যাডসর্পশনের রেট আর বাড়ে না। এই প্রেসারটাকে আমরা স্যাচুরেশন প্রেসার বলবো। বেশ, এই ব্যাপারটা এবার লিখে নিই। Effect of pressure in the adsorption of a gas on solid, the gas molecules are adsorbed on the surface of the solid, and so number of molecules in the gas phase decreases. Hence, according to Le-Chatelier principle, extent of adsorption increases with increase in pressure at constant temperature. আর যে গ্রাফটা আমরা দেখলাম x/m ভার্সেস p, সেই গ্রাফটাকে বলা হয় অ্যাডসর্পশন আইসোথার্ম। At constant temperature, plot of x/m versus p at a given temperature is called adsorption isotherm. The extent of adsorption increases with increase in pressure. যে গ্রাফে আমরা যে ব্যাপারটা দেখেছি সেটাই এখানে লেখা হয়েছে। The extent of adsorption increases with increase in pressure, but after a certain pressure it reaches a maximum. It reaches a maximum and no more adsorption occurs even if the pressure is further increased. The pressure at which extent of adsorption attains a maximum value is called saturation pressure. এটা হলো ইফেক্ট অফ প্রেসার। আমরা ওই যে গ্রাফটা দেখেছিলাম x/m ভার্সেস p,
এই যে গ্রাফটা দেখা হয়েছিল সেই গ্রাফেরই এক্সপ্লেনেশনটা এখানে লেখা হয়েছে। তোমরা এটা পড়ার সময় এই গ্রাফটা দেখে পরে এটা পড়তে থাকো। বেশ, নেক্সট টপিক। নেক্সট যেটা ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। আমাদের এখানে একটা ইকুয়েশন মনে রাখতে হয়, x/m = kp টু দি পাওয়ার 1/n, n গ্রেটার দেন 1। আসলে আমরা যে এই অ্যাডসর্পশন আইসোথার্ম দেখেছি x/m ভার্সেস p, এই গ্রাফটা দেখেছি, এই গ্রাফে তো এটার সাথে p এর একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। এই রিলেশনশিপটাকেই একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে দেখিয়েছিলেন ফ্রেন্ডলিক, এবং সেই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হয়, x/m = kp টু দি পাওয়ার 1/n। এখানে x হচ্ছে, m হচ্ছে মাস অফ অ্যাডসর্বেন্ট, x মাস অফ দ্য গ্যাস অ্যাডসর্ব, অর্থাৎ সলিড সারফেসে যতটা গ্যাস অ্যাডসর্ব করেছে ওই গ্যাসের পরিমাণ হলো x, আর p হলো প্রেসার, k এবং n এই দুটো হলো কনস্ট্যান্ট, এবং এটা মনে রাখতে হবে যে n এর ভ্যালুটা 1 এর থেকে বেশি হয়। বেশ, এবারে এখানে এই ইকুয়েশনটি থেকে এই ইকুয়েশনটি আবার এখানে লেখা হচ্ছে, বোথ সাইড লগ নিলাম, log k 1/n বোঝা গেছে নিশ্চয়। log k ইন্টু p টু দি পাওয়ার 1/n মানে log k প্লাস log p টু দি পাওয়ার 1/n। এবার এই 1/nটা সামনে চলে এলো। বেশ, এই ইকুয়েশনটাকে জাস্ট একটু অ্যারেঞ্জ করা হয়েছে, এটাকে আগে লেখা হয়েছে, এটাকে পরে লেখা হয়েছে। এবার এই ইকুয়েশনটা দেখো, স্ট্রেট লাইন ইকুয়েশন y = mx + c এর সাথে কম্পেয়ারেবল, যেখানে y এর সাথে কম্পেয়ারেবল log x/m, তাই y অ্যাক্সিস বরাবর log x/m রাখলাম। x এর সাথে কম্পেয়ারেবল log p, তাই x অ্যাক্সিস বরাবর log p রাখা হলো। এই ইকুয়েশনটা স্ট্রেট লাইন ইকুয়েশন y = mx + c এর সাথে কম্পেয়ারেবল, অর্থাৎ এই ইকুয়েশন অনুযায়ী আমরা যদি কোনো গ্রাফ করি সেই গ্রাফটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে। y অ্যাক্সিস বরাবর রাখা হয়েছে log x/m, x অ্যাক্সিস বরাবর log p, c এর একটা সার্টেন ভ্যালু রয়েছে log k, c এর ভ্যালু যদি 0 হয় তাহলে গ্রাফ শুরু হয় এই পয়েন্ট থেকে, c এর একটা সার্টেন ভ্যালু রয়েছে মানে গ্রাফ একটু ওপর থেকে শুরু হবে। আর m হলো স্লোপ, স্লোপের ভ্যালু 1/n, অর্থাৎ স্লোপের ভ্যালু পজিটিভ, তাই গ্রাফটা ওপর দিকে যাবে। এই হচ্ছে গ্রাফ। এখানে এই এটা হচ্ছে log k আর স্লোপটা হলো 1/n। এই গ্রাফটা অনেক সময় আমাদের এক্সামে চলে আসে। যাই হোক, এইবার এই যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম, অর্থাৎ x/m k টু দি পাওয়ার 1/n, এই ইকুয়েশন থেকে দুটো জিনিস দেখা যায়। যদি 1/n = 0 হয় সেক্ষেত্রে x/m = k, এটা যদি 0 হয় এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ x/m = k, অর্থাৎ extent of adsorption is constant. That means extent of adsorption is independent of pressure.
এটার ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে তখন x/m ইকুয়াল টু k, অর্থাৎ এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। এই কেসটা আমরা কখন পাচ্ছি? x/m ভার্সেস p গ্রাফটা আমরা পেয়েছিলাম এরকম, অর্থাৎ এই পয়েন্টে চলে আসার পর প্রেশার বাড়ালেও এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন আর বাড়ছে না। এই পয়েন্টে রিচ করে যাওয়ার পর প্রেশার বাড়ানো হলেও এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন আর বাড়ছে না, অর্থাৎ এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। এখানে যেটা লেখা হয়েছে সেটা আমরা এই জায়গাটায় পাচ্ছি, অর্থাৎ হাই প্রেশার রেঞ্জে 1/n ইকুয়াল টু 0 হবে। হাই প্রেশার রেঞ্জে 1/n ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেশার। আরো একটা হচ্ছে যে 1/n যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাই x/n ইকুয়াল টু k ইন্টু p, অর্থাৎ এই ইকুয়াল সাইন এবং কনস্ট্যান্ট সাইনটাকে সরিয়ে দিলে আমরা লিখতে পারি x/m ভ্যারিজাস p, অর্থাৎ extent of adsorption is directly proportional to the pressure. Extent of adsorption is directly proportional to the pressure. এই দুটোকে যেটা পরীক্ষায় কোশ্চেন এটা পড়ে যে ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম থেকে এটা দেখাও যে 1/n ইকুয়াল টু 0 হলে কি হয় এবং 1/n ইকুয়াল টু 1 হলে কি ঘটনা ঘটে। তো এই হলো ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম। এরপরে যে জায়গাগুলো আমাদের দেখতে হবে যে কতগুলো ডেফিনেশন এবং এক্সাম্পল তোমাদের দেখতে হবে, এইগুলো তোমরা বই থেকে দেখে নিও। আমি কোন জায়গাগুলো দেখতে হবে বলে দিচ্ছি। যেমন কিছু ইম্পর্টেন্ট টার্ম, যেমন ক্যাটালিস্ট বলতে কি বোঝায়, যেমন ইনহিবিটর বলতে কি বোঝায়। ইনহিবিটর হলো সেই সমস্ত সাবস্টেন্স যারা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেটকে কমিয়ে দেয়। যেমন হাইড্রোজেন পারক্সাইড ডিকম্পোজ করে যায়, কিন্তু হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে যদি আমরা ফসফরিক অ্যাসিড মিশিয়ে দিই তাহলে হাইড্রোজেন পারক্সাইডের ডিকম্পোজিশনটা কমে যায়, রেট অফ ডিকম্পোজিশনটা কমে যায়। অর্থাৎ এখানে ফসফরিক অ্যাসিড একটি ইনহিবিটরের কাজ করছে। তারপরে তোমাকে দেখতে হবে প্রোমোটার। প্রোমোটার বলতে কি বোঝায়, যেমন প্রোমোটার হচ্ছে একটা সাবস্টেন্স যেটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় না, কিন্তু সেটা রিঅ্যাকশনে অ্যাড করলে সেটা ক্যাটালিস্টের এফিসিয়েন্সিটাকে বাড়িয়ে দেয়, তাকে আমরা বলবো প্রোমোটার। ক্যাটালিস্ট পয়জন, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্টের যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে এগুলো তোমরা আগেও পড়েছো যে its mass and chemical composition remains unaltered at the end of the reaction. A small amount of catalyst is sufficient to enhance the rate of the reaction. A catalyst does not initiate a reaction. In presence of a catalyst, the forward and the backward reaction of a reversible chemical reaction are increased to the same extent. এই characteristics of catalyst এবং খুব ইম্পর্টেন্ট হোমোজিনিয়াস ক্যাটালাইসিস এবং হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। এই হোমোজিনিয়াস ক্যাটালাইসিস এবং হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস এদের ডেফিনেশন এবং এক্সাম্পল তোমাকে দেখে রাখতে হবে। হোমোজিনিয়াস ক্যাটালাইসিস বলতে কি বোঝায়, যে কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট যে ফেজে রয়েছে ক্যাটালিস্টও যদি সেই একই ফেজে থাকে, অর্থাৎ সলিড বা লিকুইড বা গ্যাস, তাহলে আমরা সেই ক্যাটালাইসিসকে আমরা হোমোজিনিয়াস ক্যাটালাইসিস বলবো। যেমন মনে করো SO2 এর সঙ্গে O2 এর রিঅ্যাকশনে তৈরি হয় SO3। এই রিঅ্যাকশনে NO এটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। দেখো এই রিঅ্যাকশনে রিঅ্যাকট্যান্ট দুটো গ্যাসিয়াস ফেজে রয়েছে, প্রোডাক্ট সেও গ্যাসিয়াস ফেজে রয়েছে, ক্যাটালিস্ট সেও গ্যাসিয়াস ফেজে রয়েছে, সবাই গ্যাসিয়াস ফেজে রয়েছে, সেই জন্য এটা হোমোজিনিয়াস ক্যাটালাইসিসের এক্সাম্পল। একইভাবে হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস হচ্ছে কোন রিঅ্যাকশনে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট যে ফেজে থাকে, যদি ক্যাটালিস্ট সেই ফেজে না থাকে তাহলে আমরা তাকে বলবো হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। এক্সাম্পল হিসেবে বলা যায় যেমন N2 নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের রিঅ্যাকশনে অ্যামোনিয়া তৈরি হয়। নাইট্রোজেন এবং হাইড্রোজেন এরা রিঅ্যাকট্যান্ট গ্যাসিয়াস ফেজে আছে, প্রোডাক্ট গ্যাসিয়াস ফেজে আছে, কিন্তু ক্যাটালিস্ট হিসেবে নেওয়া হয়েছে আয়রন যে সলিড স্টেটে রয়েছে। অর্থাৎ রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট যে ফেজে রয়েছে ক্যাটালিস্ট
সে একই ফেজে নেই, তাই এই ধরনের ক্যাটালাইসিসকে আমরা বলবো হেটেরোজিনিয়াস ক্যাটালাইসিস। এই তারপরে যেগুলো দেখতে হবে, যেমন অ্যাক্টিভিটি অফ আ ক্যাটালিস্ট, সিলেক্টিভিটি অফ আ ক্যাটালিস্ট। অ্যাক্টিভিটি অফ আ ক্যাটালিস্ট বলতে দ্য নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট that react in presence of a unit mass of a catalyst in unit time is known as activity of a catalyst. Selectivity of a catalyst bolte the ability of a catalyst to follow a specific reaction mechanism and form a specific product is known as the selectivity of the catalyst. এই জাস্ট ডেফিনেশন গুলো তোমরা দেখে নিও। তারপর আমরা নেক্সট ক্লাসে এর যে পরের টপিকটা অর্থাৎ কোলোয়েডাল স্টেট অফ ম্যাটার সেটা শুরু করব। থ্যাংক ইউ।